এবং যতটুকু সম্ভব তথ্যমূলক আলোচনা করার চেষ্টা করব। তো বিষয়টা নিয়ে অনুগ্রহ করে বিতর্ক করবেন না। ঠিক সাধারণত এই আলোচনাগুলো না সচরাচর আমরা পাই না এই জায়গাটা থেকে, হ্যাঁ, যে এটা একদমই বিতর্কিত আলোচনা। কারণ আপনি ডোজ এন্ড পোটেনসি সম্পর্কে যদি আপনাকে জানতে হয়, অনেকগুলো জায়গা আপনাকে জানতে হবে। আচ্ছা, আমরা যদি একটা রুগীকে রুগী লিপির মাধ্যমে মেডিসিন প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের না অনেক কিছু জানতে হয়, অনেক কিছু। ধরুন আপনার ভাইটাল ফোর্স সম্পর্কে জানতে হবে, যেটা জানতে গেলে আপনাকে অর্গানন জানতে হবে। জানতে হবে আপনাকে রোগ লক্ষণটা কিভাবে দূরীভূত করতে হয়, কিভাবে দূরীভূত করতে হয় সেই জায়গাটা আপনাকে জানতে হবে। যেটা জানতে গেলে বা কি ধরনের রোগ লক্ষণ সেটা আপনাকে জানতে হবে। যেমন আমাদের অর্গাননে আছে হাউ টু রিমুভ ডিজিজ, 17 থেকে 23 নম্বর সূত্রে, সেটা আপনাকে জানতে হবে। আরো জানতে হবে আপনাকে ন্যাচারাল ডিজিজ অ্যান্ড মেডিসিনাল ফোর্স, এটা আপনাকে জানতে হবে। আসলে অনেক এখানে জানার অনেক বিষয় আছে। তো আপনাকে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন সম্পর্কে জানতে হবে, যেখানে 157 থেকে 171 নাম্বার সূত্রে আলোচনা করা আছে। তো আসলে অনেক জায়গা আছে জানার, হ্যাঁ। আছে আপনার মুড অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, অ্যাফোরিজম 245 থেকে 251 পর্যন্ত আছে। আপনার হোমিওপ্যাথিক যে মেডিসিনের অ্যাগ্রাভেশন এন্ড অ্যামেলিয়ারেশন, সেটা আপনাকে জানতে হবে। আপনাকে যারা মেডিসিন প্রয়োগ করছেন তাদের দিকে আরো একটু দেখতে হবে, আপনাদের হেরিংস কিওর লটার দিকে একটু নজর রাখতে হবে, আপনাকে কেন্টের অবজারভেশনের দিকে নজর রাখতে হবে। আফটার অল, এটা বড় একটা টপিকস, এটা একটা ক্লাসে সম্ভব না। আর একটা ক্লাসে যখন সম্ভব না, তখন আপনাকে আসলে কতটা দিতে পারবো ঠিক আমি জানি না, তবে যতটা মানে আমি যতটুকু জানি আর একটা ক্লাসে যতটুকু দেওয়া যায় ততটুকু নিয়ে আমি আলোচনা করব, হ্যাঁ, ততটুকু নিয়ে। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চেয়েছি যে আপনার এগুলো জানতে হলে যে জায়গাগুলো আপনাকে পড়তে হবে, সেটা অবশ্যই অর্গানন আপনাকে জানতেই হচ্ছে। যেখানে আমি বলেছি যে ভাইটাল ফোর্স সম্পর্কে না জানলে আপনি পাওয়ার পোটেন্সি কি সিলেকশন করবেন, একটা জীবনী শক্তি সম্পর্কে যদি আপনি নাই জানেন, হ্যাঁ, অথবা মেডিসিনের অ্যাগ্রাভেশন, আমরা মেডিসিন প্রয়োগ করছি, আমরা মেডিসিন প্রয়োগ করার পরে যে মেডিসিনের যে ডিজিজের যে অ্যাগ্রাভেশন আছে, যেটা নিয়ে আমরা অ্যাগ্রাভেশন এন্ড অ্যামেলিয়ারেশন অফ ডিজিজ, যেটা অ্যাফোরিজম 252 থেকে 258 এ আলোচনা করা আছে, সেখানে আপনাকে পড়তে হচ্ছে। তো যাই হোক, তাহলে আমি আফটার অল একটা জায়গা নিয়ে আলোচনা করব। আমি এই জন্যই বলেছিলাম যে আলোচনাতে কেউ মানে বিধ্বংসী আচরণ করবেন না। এগুলো খুব বিতর্কিত আলোচনা, সচরাচর কোনো আলোচকে এই ধরনের আলোচনা করতে চায় না, হ্যাঁ। আমি আমার জাস্ট অভিজ্ঞতার আলোকে আমি আমার আলোচনা করব। তাহলে আমি অনেকগুলো জায়গা এখানে উল্লেখ করলাম, তাহলে আমি একটু একটু করে গল্প বলি, চেষ্টা করবো স্যার। আসলে আমি সময় খুব কম পাই, সময় এই জন্যই কম পাই যে আমার চেম্বারে রুগী আছে, আবার এখানে যারা যে ক্লাস নেয় এনাদেরকে আমাকে পার্সোনালি সময় দিয়ে তাদেরকে শেখাতে হয়, অন্যান্য গ্রুপেও আছে। আমি চেষ্টা করব, গ্রুপটা অনেকদিন রানিং আছে, অনেকদিন পর একটা ক্লাস নিচ্ছি, তাও সবার অনুরোধে, ঠিক আছে, চেষ্টা করবো তারপরে। তাহলে আমি কি বললাম যে আমাকে একটা একটা করে ছোট ছোট আলোচনা করি। আমাকে ভাইটাল ফোর্স সম্পর্কে জানতে হচ্ছে, জীবনী শক্তি কি ছিল, কারণ আপনার জীবনী শক্তির উপরে নির্ভর করে আপনাকে পাওয়ার পোটেন্সি সিলেকশন করতে হচ্ছে। আপনার ডিজিজের উপরে নির্ধারণ, মানে ডিজিজের উপরে লক্ষ্য রেখেও আপনার পাওয়ার পোটেন্সি নির্ধারণ করা হচ্ছে, যেটা আমাদের অ্যাফোরিজম 11 থেকে 16 এ আছে। আপনাকে কত কিছু রাখতে হচ্ছে মাথার মধ্যে। তো যাই হোক,
সেখানে আমি যদি একটু গল্প করে বলি যে আপনি ওজন নিতে পারেন 10 কেজি, আমি আপনাকে যদি 20 কেজি দিয়ে দিই মাথার উপরে, তাহলে আপনি কি করবেন? আমি একটার পর একটা আগাবো, নিরস আলোচনা হতে পারে। আপনাকে যদি আমি 10 কেজি ক্যারি করার মতো, অর্থাৎ জীবনী শক্তি 10 কেজি নেওয়ার মতো আপনাকে আমি দিয়েছি 20 কেজি, তাহলে আপনি কি করবেন? তাহলে পাওয়ার পোটেন্সি নেয়ার ক্ষমতা ছিল ধরুন 30 পোটেন্সি, আপনি তাকে 10 দিলেন, ঠিক যেমনটা বললাম, তাহলে আপনি কি করবেন? তাহলে এখানে আপনাকে আরেকটা জিনিস জানতে হচ্ছে যে হোমিওপ্যাথিক মেডিসিনের অ্যাগ্রাভেশন এন্ড এমিলিয়ারেশন। আমরা যদি এখানে যাই, আমি ছোট্ট একটা কথা নিয়ে বললাম যে আমরা একটা রুগীর পাওয়ার পোটেন্সি সিলেকশন করব, সেখানে আমাকে জানতে হচ্ছে জীবনী শক্তি, জানতে হচ্ছে হোয়াট ইজ ডিজিজ, রোগ কি, জীবনী শক্তি কি, এবং এই হোয়াট ইজ ডিজিজের যে আওতা, যেটা দুরারোগ্য ব্যাধি, কতটুকু জীবনী শক্তি তাকে ক্যারি করতে পারছে, কতটুকু পারবে, তার উপরে কিন্তু আপনাকে নজর রাখতে হচ্ছে। সেই সাথে আমরা আরেকটা দিকে নজর রাখতে হচ্ছে, আমরা বলেছিলাম কেন্টের অবজারভেশন জানতে হবে, আমি বলেছিলাম হেরিংস কিউর ল জানতে হবে। সেই সাথে আমি আরেকটা কথা বললাম যে আমাদেরকে জানতে হবে যে অ্যাগ্রাভেশন এন্ড অ্যামিলিয়ারেশন অফ ডিজিজ, রোগের বৃদ্ধি আমাকে জানতে হবে। আচ্ছা, সেই সাথে আরেকটা বিষয় আপনাকে জানতে হবে যে ওষুধের প্রয়োগ প্রণালী, মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, আপনাকে প্রয়োগ প্রণালীও জানতে হবে, ডোজও জানতে হচ্ছে, আসলে অনেক কিছু জানার বিষয়। আমি একটা করে আগাই, আসলে ধারাবাহিক হবে না, একটা দুটা ক্লাস করতে গেলে ধারাবাহিক হবে না, এখান থেকে ওখান থেকে টানবো। তো আমরা যেদিকে ছিলাম, তাহলে আমরা জীবনী শক্তি যদি যেটা বললাম যে 10 কেজি নেয়ার ক্ষমতা সম্পূর্ণ আছে, দিচ্ছেন আপনি 20 কেজি, পাওয়ার পোটেন্সি হাই দিচ্ছেন, কি হতে পারে? মেডিসিনের অ্যাগ্রাভেশন কখন হয়, অ্যামেলিয়ারেশন কখন হয়, সেটাও আপনাকে জানতে হচ্ছে। এক, আচ্ছা, সেই সাথে আপনাকে যদি চাপা পড়া রোগ লক্ষণ ফিরে আসে, তাহলে কেমন রূপে ফিরে আসছে সেটা আপনাকে জানতে হবে, কারণ এখানে ম্যানেজমেন্টটাও রয়ে গেছে, বা রুগীর মেডিসিন প্রয়োগ করার পরে কি লক্ষণটা প্রকাশ পেতে পারে সেটাও আপনাকে জানতে হচ্ছে। আবার কি বললাম যে রোগ লক্ষণ যখন বৃদ্ধি পাচ্ছে, বা রোগ লক্ষণ যখন ফিরে আসছে, বা রোগ লক্ষণ যখন কমতে আছে, তখন আমার করণীয় কি সেদিকেও আমাকে নজর রাখতে হচ্ছে। তাহলে আফটার অল আমরা এই জায়গাতে আজকের যে আলোচনা সেটা হলো ডোজ অ্যান্ড পোটেন্সি। তাহলে আমরা মূল আলোচনায় যাই, আমরা কয়েকটা আলোচনা এখানে ক্লিয়ার করি। আমাদের হেরিংস ল কি বলেছে? হেরিংস ল বলেছে যে চাপাকৃত রোগ লক্ষণ ফিরে আসতে পারে বা ফিরে আসবে, প্রথমে অ্যাগ্রাভেশন হবে, পরে কমে যাবে। আচ্ছা, কেন্টের অবজারভেশন কি বলেছে? আপনাকে কেন্টের অবজারভেশন সম্পর্কেও জানতে হবে। যদি কেন্টের অবজারভেশন না জানেন, তাহলে আপনি পরবর্তীতে অবশ্যই হারিয়ে ফেলবেন যে আমার ডোজটা সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে, আমি কি অনুপাতে ডোজ দিব। দেখুন, এই কথাগুলো কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশনের আলোকে আমি যদি আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমার ব্যক্তিগতভাবে আমার পড়ার ধরনটাও আলাদা, আমার নিজের বোঝার কৌশলটা আলাদা, আর আমার পড়ানোর মানে বোঝানোর ধরনটাও বেশ ভিন্ন। যেমন আমি বোঝাতে চাইছি যেটা, যে আমরা কেন্টের যদি অবজারভেশনের আলোকে আমরা প্রেসক্রিপশনের কথা বলি, ডোজ এন্ড পোটেন্সি, তাহলে আমরা যদি দেখি যে কামস ফার্স্ট অ্যামিলিয়ারেশন, প্রথমে উপশম আসছে, হ্যাঁ, তারপরে কি আসছে, তারপরে অ্যাগ্রাভেশন হচ্ছে। তাহলে আমার পাওয়ার পোটেন্সিতে কি ভুল ছিল? তাহলে আমরা ধরুন আমরা এই কথাটা আপাতত নিচ্ছি যে প্রথমে যেটা নাম্বার 5-এ আছে, যে প্রথমে উপশম আসছে, পরে অ্যাগ্রাভেশন হয়েছে, এটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে পেয়েছি। এই পাওয়ার পরে পরবর্তীতে আমি কোনো রুগী দেখলে আমার এই কথাটা মাথায় রাখতে হচ্ছে, পাওয়ার পোটেন্সি ডোজ আমার মাথায় রাখতে হচ্ছে। তাহলে ওখানে আমি আবারও বলছি, একটু এলোমেলো আলোচনা হবে, আলোচনাগুলো একটু বুঝে নিবেন, যেহেতু আমি সাজাইনি, আর একটা ক্লাসে শেষ করার চেষ্টা করব। তাহলে আমাকে পাওয়ার পোটেন্সি এবং ডোজ নির্ধারণের ক্ষেত্রে আমি দেখেছিলাম কোন একটা রুগীতে প্রথমে অ্যামিলিয়ারেশন হয়েছিল, পরে অ্যাগ্রাভেশন হয়েছিল। ওখানে কি ভুল হতে পারে? হতে পারে আপনার ম্যানেজমেন্ট ব্রেক, হতে পারে আপনার তুলনামূলক নিম্ন শক্তি অ্যাপ্লাই করেছিলেন, হতে পারে কম সাদৃশ্যটাকে প্রাধান্য দিয়ে মেডিসিন সিলেকশন করেছিলেন, যার কারণে কিছু কিছু রোগ লক্ষণ কমেছে কিন্তু রোগী ভালো হয়নি। তাহলে এখানে যেটা আমরা
এখানে যেটা আমরা ইয়ে করলাম, তুমি রুমে যাও বাবা, আমি একটু আলোচনা, আচ্ছা যা, আমি একটু ক্লাস নিই। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে এখানে পাওয়ার পোটেন্সি, ডোজ এন্ড পোটেন্সি। আবার আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে যে রোগীর দীর্ঘদিন ধরে রোগের অবনতি হচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। নাম্বার ওয়ান, দীর্ঘদিন ধরেই রোগের মানে বাড়তেই আছে এবং অবনতি হচ্ছে। আমরা কি করে থাকি, বারবার 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 পূর্ণ প্রয়োগ করে থাকি। তাহলে রোজ আমরা এই জায়গাটা একটু নজর রাখলাম যে আমরা নাম্বার 5 এবং নাম্বার 1 এর সাথে অ্যাড করলাম। আবার আমরা আরেকটা জিনিস করি যে নাম্বার 2, দীর্ঘমেয়াদী অ্যাগ্রাভেশন হয়েছে। দীর্ঘমেয়াদী যদি কখনো আরোগ্য হচ্ছে তাহলে খুব স্লো গতিতে। আমরা এই জায়গাটায় কেন হয়েছে, কেন প্রশ্নের উত্তরে আমি কিন্তু প্রথমে একটা রুগী দেখিনি, আমি কিন্তু পরের রুগীতে ডোজ এন্ড পোটেন্সি রাইট করব, যার কারণে এই আলোচনাগুলো। তাহলে আমরা কি করলাম, আমরা এই রুগীতে দীর্ঘমেয়াদী তার অ্যাগ্রাভেশন হয়েছে এবং যদি কখনো আরোগ্য হচ্ছে কম, তাহলে আমরা কি করি, অনেকেই একই শক্তি বারবার 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 প্রয়োগ করি। কি করি, একই শক্তি বারবার বারবার প্রয়োগ করি। আচ্ছা, সেই সাথে আবার কি বললাম যে নাম্বার 5 এ বলেছিল প্রথমে উন্নতি আসছে পরে অবনতি। তাহলে আমরা দেখেছি সেখানে একটা ভুল সিলেকশন হলো, কি আমরা লো পোটেন্সি অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, নাম্বার 1 এ বলেছে দীর্ঘমেয়াদী তার রোগের অবস্থার অবনতি হচ্ছে। এখানে আমরা কি খুঁজে পেয়েছি, আমরা এখানে খুঁজে পেয়েছি যতটুকু না জীবনী শক্তি ক্যারি করতে পারে তার থেকে বেশি হাই পোটেন্সি অ্যাপ্লাই করেছি। করণীয় কি, তাহলে নেক্সট কোন রুগী আসলে আমাকে পাওয়ার পোটেন্সি ডোজ নির্ধারণ করতে হচ্ছে। একটাই বললাম যে বারবার বারবার পুনর্প্রয়োগ করার কারণে তার রোগ লক্ষণের অ্যাগ্রাভেশন কখনো কমছেই না। আরেকটা জায়গায় আমরা বললাম জীবনী শক্তি তার 10 কেজি নেয়ার মতো দিয়েছি আমরা তাকে 20 কেজি, অর্থাৎ 30 শক্তিতে গ্রহণযোগ্যতা আনে, সেখানে আপনি 10 বা সিএম দিয়েছেন, জীবনী শক্তির মূল্যায়ন করেননি। আপনি জীবনী শক্তির মূল্যায়ন করেননি, আপনি রোগের আওতা বা রোগটা আসলে কিউরেবল নাকি দুরারোগ্য আপনি সেদিকেও নজর দেননি, যার কারণে আজকের এই অবস্থা। তাহলে আমাকে পরবর্তীতে যখন সংশোধন হতে হচ্ছে তখন আমাকে নজর রাখতে হচ্ছে কোথায়, নজর রাখতে হচ্ছে এই পাওয়ার পোটেন্সি এবং ডোজের উপরে। আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা? যদিও বৃষ্টি হচ্ছে, আমি জানি না সব জায়গায় নেটওয়ার্ক সমস্যা আছে কিনা। শোনা যায়। আচ্ছা, তাহলে আমি কিন্তু কয়েকটা কথা বললাম, এখানে অনেক আলোচনা আছে, সব আলোচনা হয়তো সম্ভব হবে না, তারপরে যতটুকু আছে ততটুকু নিয়েই কথা বলবো। তাহলে আমি কি বললাম, আমার মাথার মধ্যে কি থাকলো, আমার মাথার মধ্যে থাকলো ভাইটাল ফোর্স, আমার মাথার মধ্যে থাকলো হাউ টু রিমুভ ডিজিজ, আমার মাথার মধ্যে থাকলো প্রথম স্টেকিং আমরা ডোজ এন্ড পোটেন্সি, সেখানে ভাইটাল ফোর্স সম্পর্কে আমার ধারণা আছে। আমার সেখানে ন্যাচারাল ডিজিজ এন্ড মেডিসিনাল ডিজিজ সম্পর্কে ধারণা রাখতে হবে, আমাদের মেডিসিনের অ্যাগ্রাভেশন এন্ড অ্যামেলিয়ারেশন সম্পর্কে ধারণা রাখতে হবে, আমার ধারণা রাখতে হবে মুড অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন সম্পর্কে আমার ধারণা রাখতে হবে, আমার ধারণা রাখতে হবে রোগী পর্যবেক্ষণ সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। আমি কিন্তু অনেক জায়গা আলোচনা করে দিয়ে যাচ্ছি। এই সব জায়গাগুলো ধারণা রাখার পরে আমার অভিজ্ঞতার আলোকে আমরা কি করব, আমরা মেডিসিন প্রয়োগ করে থাকব। এখানে আরেকটা জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন। আমাদেরকে এই জায়গাটাতেও মাথায় রাখতে হবে যে আমরা কখন মেডিসিনের প্রয়োগ করব, আমরা কোন সময় মেডিসিন প্রয়োগ করব। আসলে অনেক জানার বিষয়, একটা একটা করে আলোচনা করলে হয়তো সুবিধা হতো। তাহলে আমি কি বললাম, আমি যেটা বললাম সেটা হলো যে আমরা আমাদের ত্রুটিটা ভুলটা আমরা কোথা থেকে শিখছি। যদি আপনি গ্যান্টের অবজারভেশন দেখেন, আপনি যদি অর্গানন অফ মেডিসিন দেখেন, আপনি যদি হেরিংস ল দেখেন, তাহলে আমার পরবর্তী রুগীতে ডোজ এন্ড পোটেন্সিটাকে আমার নির্ধারণ করা হচ্ছে। তাহলে এবার আসুন আমরা নাম্বার 1 এ যাই, কেন্টের অবজারভেশনের আলোকে আমরা একটু ডোজ এন্ড পোটেন্সি সিলেকশন করে আসি। তাহলে নাম্বার 1 এ যাই, নাম্বার 1 এ গিয়ে যে দেখা গেল যে রোগের দীর্ঘমেয়াদী অ্যাগ্রাভেশন হয়েছে এবং অবশেষে রোগীর অবস্থা খুব শোচনীয়। এটা কেন হয়েছে, আমরা যদি এই জায়গাটাতে খুঁজি এটা কেন হয়েছে,
তাহলে কেনর উত্তরে আমার আসলো হতে পারে আপনার ভুল সিলেকশন, হতে পারে আপনার ম্যানেজমেন্ট ব্রেক, হতে পারে আপনার দুরারোগ্য ব্যাধি, হতে পারে আপনার পাওয়ার পোটেন্সি রং সিলেকশন। তাহলে আপনি সেখানে ক্রনিক ডিজিজ দেখছিলেন, ক্রিটিক্যাল অবস্থা, জীবনী শক্তির শোচনীয় অবস্থা, আপনি সবকিছু মিলে আপনি তাকে হতে পারে অনেক অনেক রাইটার লিখেছে স্ট্রং মাইন্ড সিমটম পাইলে হাই পোটেন্সি অ্যাপ্লাই করুন। আপনি জীবনী শক্তির উপরে গুরুত্ব দিলেন না, তার ডিজিজের যে আওতা বা পরিধি সেই দিকটা আপনি নজর দিলেন না, আপনি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন সেই দিকে নজর রাখলেন না। তাহলে রুগীকে আপনি কি করলেন, ধরুন 10 ml দিলেন, কি করলেন, পুনর্প্রয়োগ করলেন, বারবার দিলেন, আপনি একটা ডোজ দিলেন না, সূক্ষ্ম করে একটা ডোজ দিলেন না, তাকে বারবার বারবার প্রয়োগ করতে বলছেন। সম্ভবত এখানে আমাদের কৌশিক ভাই আছে, আমাদের এলাকাতে কোন এক জায়গা আছে 1M 10M CM পাউন্ড পাউন্ড ফাইল কেনে, সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা, রাতে 10 ফোঁটা, আমি জানি না এটা বেঁচে থাকে কি করে। তো যাই হোক, আমরা যেখানে আলোচনা করছিলাম, তাহলে আপনি সেই দিকে নজরও দিলেন না যে এই রুগীটার কোন সময়ে মেডিসিনটা প্রয়োগ করব। আমি একটা একটা করে একটু ভাঙার চেষ্টা করছি, যদি সম্ভব হয় আরো একটা ক্লাসে নিব। তাহলে আমরা দেখলাম যে আপনি পাওয়ার পোটেন্সি, আমাদের পোটেন্সি নির্ধারণ বিষয় নিয়ে কথা আসছে। তাহলে আমরা নাম্বার 1-এ দেখলাম যে দীর্ঘমেয়াদী আমি একটা রুগীকে মেডিসিন অ্যাপ্লাই করেছিলাম, এত বাজে অবস্থা হয়ে গেল যে সে আর ভালো নেই। ভুল ছিল কি, পাওয়ার পোটেন্সি। তাহলে জীবনী শক্তির উপর মূল্যায়ন করেন, জীবনী শক্তির মূল্যায়ন করলেন না, আপনি না করে তাকে হাই পোটেন্সি দিয়েছিলেন। তাহলে এখানে আমার করণীয় কি, এখানে আমার অবশ্যই জীবনী শক্তির উপরে বেস করে, ডিজিজের উপরে বেস করে আপনাকে অবশ্যই লো পোটেন্সি অ্যাপ্লাই করা উচিত বা উচিত ছিল। তাহলে আমরা মূলত কোথায় গুরুত্ব দিব, আমরা গুরুত্ব দিব মেডিসিনের তীব্রতা, রোগের তীব্রতা যখন কম থাকবে, জীবনী শক্তি ঠিক যে অবস্থাতে ক্যারি করার মতো থাকবে। আপনি জীবনী শক্তিটা আসলে আপনার থার্ড আই দিয়ে, আপনার একান্ত ব্যক্তিগত অবজারভেশন দিয়েই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই রোগীর কত পোটেন্সি অ্যাপ্লাই করা যায়। ধরুন আমরা একুইট একটা কেস নিয়ে কথা বলি, আমরা একুইট কেস নিয়ে কথা বলি আর একটা ক্রনিক কেস নিয়ে কথা বলি। তাহলে একুইট কেসে ধরুন আপনি তার কি নিয়ে এসেছিল, মাথা ব্যথা নিয়ে। একুইট কেসে তীব্র মাথা ব্যথা নিয়ে এসেছিল। উত্তেজক কারণ কি ছিল, রৌদ্রে গরমে থাকা। উত্তেজক কারণ ছিল রৌদ্রে বা গরমে থাকা বা রৌদ্রে থাকা। একুইট একটা কেস। তাহলে আপনার পাওয়ার পটেন্সি কি আসলো, ধরুন টোটালিটি অফ সিমটম ভ্যালু দিয়ে আপনি নিলেন কি, ন্যাট্রামিওর। তাহলে ন্যাট্রামিওর কি তাকে প্রয়োগ করবে, সে ঠিক মধ্য দুপুর বেলা আপনার চেম্বারে এসেছে, মধ্য দুপুরে। তাহলে আপনি এই যে পাওয়ার পোটেন্সি ডোজ, আপনি যেহেতু দেখলেন একুইট কেসে আপনার জীবনী শক্তি কতটা দুর্বল থাকে আপনি জানেন না, আপনি কি করলেন, হ্যাঁ স্ট্রং সিমটম পেলেন, ন্যাট্রামিওর দিলেন 10M, দিলেন 50M অথবা CM, বা দিলেন আপনি উচ্চ পোটেন্সি আপনি দিলেন। আসলে আপনার জন্য কি উচিত ছিল, আপনি ধরুন একটা ডোজই দিলেন, আপনি সিঙ্গেল ডোজই দিলেন। যদিও আমি ব্যক্তিগত ক্ষেত্রে একুইট কেসগুলোতে সিঙ্গেল ডোজ, একটা ডোজে আমি থেমে থাকি না, ক্রনিক কেসে আমি একটা ডোজ সিঙ্গেল ডোজের উপরে দিও না। তো এখানে আমরা যেটা উল্লেখ করতে চেয়েছি, আমরা পাওয়ার পোটেন্সি সিলেকশনের সাথে, আমরা ডোজ সিলেকশনের সাথে আমরা কোন সময় মেডিসিন প্রয়োগ করব সেটাও একটা অ্যাড করলাম, যে কোন সময় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম, আমরা কোন সময় মেডিসিনটা প্রয়োগ করব। তাহলে একুইট একটা কেস নিয়ে আসলো, ধরুন ন্যাট্রামিওর সিলেকশন হলো, টোটালিটি অফ সিমটম ন্যাট্রামিওর। তাহলে একুইট কেসে জীবনী শক্তি সবসময় দুর্বল থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, একুইট কেসে জীবনী শক্তি সবসময় দুর্বল থাকে, তবে স্বল্প মেয়াদী। কিন্তু যতক্ষণ দুর্বল থাকে ততক্ষণ রোগ শক্তি জীবনী শক্তির উপরে এত বেশি প্রভাব ফেলে, যার কারণে জীবনী শক্তি ভীষণ দুর্বল হয়ে যায়, রোগের যে লক্ষণ সমষ্টি আছে খুব দারুণ ভাবে প্রকাশ পায়। আপনি ফর এক্সাম্পল অ্যাকোনাইটের দিকে তাকান, আপনি বেলোডোনার দিকে তাকান, এলিয়ান সিফার দিকে তাকান, রাস্টক্সের দিকে তাকান, এই রিসেন্ট জ্বরের দিকে তাকান, দেখুন জীবনী শক্তি কতটা নিম্নমুখী হলে এত বেশি অসুস্থ বা জীবনী শক্তির অস্বাভাবিক লক্ষণ প্রকাশ করে।
তাহলে আমাদেরকে এখানে কি রাখতে জানতে হচ্ছে, ভাইটাল ফোর্স সম্পর্কে জানতে হচ্ছে। আপনি কি করলেন, আপনি তাকে এই ন্যাট্রামিওর 1M বা 10M দিলেন, কোন সময় দিলেন, ঠিক মধ্য দুপুরে রোদ থেকে এসে তার প্রচন্ড মাথা ব্যথা করছে, এর আগে কখনো হয়নি, তাহলে আপনি তাকে কি দিচ্ছেন, ন্যাট্রামিওর, কত শক্তি, 1M। আসলে কি এখানে যোগ্য ছিল 1M, বা আপনি ওই সময় কি তাকে দেওয়া উচিত ছিল? জীবনী শক্তি এখন ভীষণ দুর্বল, জীবনী শক্তি এখন ভীষণ দুর্বল, তাহলে আপনার উচিত ছিল কি, ওই যে যেটা বললাম অ্যাফরিজম 236 থেকে 242, যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম, হ্যাঁ, ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন। তাহলে আমার ওই সময় দরকার কি ছিল, রোগীর রোগ প্রবণতাকে কমানো, সেটা ম্যানেজমেন্টের মাধ্যমে হোক, ঠান্ডা জায়গায় বসে হোক, গোসলের মাধ্যমে হোক, ঠান্ডা পরিবেশে হোক। আমরা জানি ন্যাট্রামিওর প্রচন্ড গরম কাতর, আমরা কমন মেডিসিন নিয়ে কথা বলি। তাহলে আমরা মেডিসিন কখন প্রয়োগ করছি, ওই ন্যাট্রামিওর হাইপোটেন্সি অ্যাপ্লাই করছি একুইট কেসে, রোগীর জীবনী শক্তি খুব দুর্বল ছিল। এখন দেখুন আমরা নাম্বার 1-এ গেলাম, কিন্তু অবজারভেশন নাম্বার 1-এ গেলাম, রোগের চরম অবনতি হচ্ছে, চরম অবনতি হচ্ছে, যেখানে জীবনী শক্তি ভীষণ দুর্বল ছিল, আপনি তাকে হাইপোটেন্সি অ্যাপ্লাই করেছিলেন, ওখানে সলিউশন কি দেখিয়েছে, কেন্টের অবজারভেশন নাম্বার 1-এর সলিউশন কি দেখিয়েছে, যে চূড়ান্ত আকারে যদি অবনতি ঘটতে থাকে, রোগের যদি কমতি না থাকে, তাহলে আপনার সব লক্ষণ মেলান, আপনি সিঙ্গেলে প্রশ্ন করুন, ম্যানেজমেন্ট ঠিক আছে, ডোজ ঠিক আছে, ম্যানেজমেন্ট ঠিক আছে, পোটেন্সি ঠিক আছে, সব ঠিক আছে, ভুল ছিল কি, ভুল ছিল পাওয়ার পোটেন্সি। পাওয়ার পোটেন্সি কি হয়েছিল, পাওয়ার পোটেন্সি হাই দিয়েছিলেন, যার কারণে রোগের অবনতি হচ্ছে। ওখানে কিন্তু সলিউশনে, কিন্তু অবজারভেশনের 1 নম্বর সলিউশনে কিন্তু এটা আসছে, তাহলে আপনি পূর্বের তুলনায় পরবর্তী সলিউশন গুলো, অবজারভেশনের সমস্যা থেকে সমাধানেও কিন্তু এটা উল্লেখ আছে, যে যদি রোগের অ্যাগ্রাভেশন হয় তাহলে তুলনামূলক নিম্ন শক্তি অ্যাপ্লাই করুন। তাহলে আপনি একুইটকে চেয়ে জীবনী শক্তির মূল্যায়ন করলেন না, অর্থাৎ ওই কেন্টের অবজারভেশনের ওখানে কিন্তু জীবনী শক্তিকে মূল্যায়ন করেই কথা বলছে, তাহলে আপনি জীবনী শক্তিকে মূল্যায়ন করলেন না, আপনি হাইপোটেন্সি অ্যাপ্লাই করলেন, আপনি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইমটাকে আপনি ভ্যালু দিলেন না, না দিয়ে ওই অ্যাগ্রাভেশন টাইমেই আপনি তাকে ন্যাট্রামিওর 1M বা 10M বা CM দিলেন, যে স্ট্রং সিমটম আমি পেয়েছি। তাহলে রোগীর অবস্থা উন্নতি যাবে নাকি অবনতি যাবে, উন্নতি যাবে নাকি অবনতি যাবে? তাহলে অবশ্যই অবনতির দিকে যাবে, কারণ আমরা এখানে যেটা বললাম যে অ্যাফরিজম 236 থেকে 242 পর্যন্ত আপনাদের একটু দেখতে হবে, আপনাকে দেখতে হবে ভাইটাল ফোর্স সম্পর্কে। আপনি যদি এগুলো না জানেন, না বুঝতে চান, তাহলে অবশ্যই রোগের অবস্থা শোচনীয় হবে, ছাড়া উন্নতি হবে না। তাহলে আমরা কি বললাম, যে জীবনী শক্তির যদি দুর্বল হয়, জীবনী শক্তি, আমি খুব সংক্ষেপে, যেহেতু এই যে বললাম না আপনাদের একটা ক্লাস বা দুইটা ক্লাস, একটা ক্লাসই হবে, দুইটা ক্লাস হয়তো নিয়ে আমার পক্ষে সম্ভব হবে না, তারপরে চেষ্টা করব। জীবনী শক্তি যদি দুর্বল হয়, তাহলে সেখানে অবশ্যই পাওয়ার পোটেন্সি আপনাকে কি করতে হবে, পাওয়ার পোটেন্সি লো দিতে হবে। এবার আমরা সেম লক্ষণে বিপরীতে যাই। আমরা অবজারভেশন নাম্বার 5-এ কি দেখেছিলাম, অবজারভেশন নাম্বার 5-এ দেখেছিলাম ট্রান্সফার্স্ট অ্যামেলিয়েশন। প্রথমে এসেছিল কি, উপশম, পরবর্তীতে কি এসেছিল, অ্যাগ্রাভেশন। কেন হয়েছিল, আপনি ডোজ পোটেন্সি নির্ধারণ ঠিক ছিল, ম্যানেজমেন্ট ঠিক ছিল, আপনার A to Z ঠিক ছিল, তাহলে ভুলটা কোথায় হলো? ভুলটা হলো, দেখলাম আমরা পোটেন্সিও ঠিক ছিল, ভুলটা হলো আমার কোথায়, পাওয়ার সিলেকশনে। আমরা তুলনামূলক নিম্ন শক্তি অ্যাপ্লাই করেছিলাম, যার কারণে নিম্ন শক্তি প্রথমত তাকে ভালো রাখলো, পরবর্তীতে তখন আবার তাকে অ্যাগ্রাভেশন আনলো। তাহলে আমরা এই জায়গাটাতে যদি একুইট কেস নিয়ে কথা বলছি, একুইট নিয়েই কথা বলি, পরবর্তী ক্রনিক কেস নিয়ে কথা বলবো, তাহলে এই জায়গাটাতে যদি আমরা দেখি যে রোগী প্রথমে ভালো ছিল, সবকিছু ঠিক আছে, পরে আবার অ্যাগ্রাভেশন হলো, তাহলে ভুলটা কোথায় ছিল? পোটেন্সি নির্ধারণ ঠিক আছে। ধরুন আমরা ন্যাট্রামিওরের কথাই বলি, ন্যাট্রামিওর নিয়ে চলছিলাম, ধরুন আমরা ন্যাট্রামের কথা বলছি, তাহলে প্রথমে উপশম আসলো, মাথা ব্যথা কমলো, আপনি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইমটাকে ভ্যালু দিয়েছেন, আপনি জীবনী শক্তিটাকে ভ্যালু দিয়েছেন, দিতে যে আপনি দেখা যাচ্ছে কি সিলেকশন করছেন, সিলেকশন করেছেন ন্যাট্রামিওর, দিচ্ছেন কত, 6 পোটেন্সি। রোগী বলল মেডিসিন প্রয়োগ করার পরে কিছু ভালো ছিল, কিছু সময় ভালো ছিল, তাহলে কিছু সময় ভালো ছিল, পরে আবার অ্যাগ্রাভেশন হলো, তাহলে পূর্বের তুলনায় উচ্চ শক্তি অ্যাপ্লাই করতে বলছে,
তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম আমরা জীবনী শক্তিকে মূল্যায়ন করুন, রোগের অবস্থাকে মূল্যায়ন করুন, মূল্যায়ন করে সেই পোটেন্সিটা অ্যাপ্লাই করুন যেটা তার জন্য ভালো যায়। এখন কথা হলো আমি বুঝবো কিভাবে এটা ভালো যায়। তাহলে এটা জীবনী শক্তিকে আপনার সম্পর্কে জানতে হবে, ডিজিজ সম্পর্কে জানতে হবে, রোগের আওতা পরিধি সম্পর্কে জানতে হবে, রোগটা কতদিনের সেটা জানতে হবে। যদি ক্রনিক কেস হয়ে থাকে তাহলে ক্রনিক কেসের ক্ষেত্রে সাধারণত এই লক্ষণগুলো বেশি দেখা দেয়, যে প্রথমে কমছে পরবর্তীতে বাড়ছে, এটা সাধারণত ক্রনিক কেসের ক্ষেত্রে দেখা যায়। তাহলে ক্রনিক কেসের ক্ষেত্রে আপনি যদি এই লক্ষণটা দেখেন তাহলে আপনাকে অবশ্যই জীবনী শক্তির উপরে ভ্যালু দিতে হবে, ডিজিজের উপরে কিছু ভ্যালু দিতে হবে। ধরুন আপনার কাছে স্কিন ডিজিজ এসেছে, ধরুন স্কিন ডিজিজ আসলেও আসার পরে আপনি তাকে সালফার দিলেন, কমন মেডিসিন নিয়ে আলোচনা করি, আপনি তাকে সালফার দিলেন, সালফার দেওয়ার পর কি হলো, বললো যে আমি না প্রথম 5-7 দিন ভালোই ছিলাম, তারপরে আবার বেড়েছে। সালফার কত দিয়েছিলেন? 6 অথবা 30 পোটেন্সি। কি বললো, আমি না কিছুদিন ভালো ছিলাম, ভালো থাকার পরে আবার অ্যাগ্রাভেশন হয়েছে। কেন হয়েছে? আপনি ম্যানেজমেন্ট দেখলেন, ম্যানেজমেন্ট সে ঠিক আছে, আপনি রোগের ক্রিয়ানাশক কোনো কিছু, মেডিসিনের ক্রিয়ানাশক কোনো কিছু করেছে কিনা সেটা দেখলেন, উত্তেজক কোনো খাবার খেয়েছে কিনা সেটা দেখলেন, সব ঠিক আছে, তাহলে বাড়লো কেন? সেখানে আমরা সিলেকশনে দেখলাম ডোজও ঠিক আছে, পাওয়ার পোটেন্সি ভুল আছে, তাহলে নিম্ন শক্তি অ্যাপ্লাই করেছিলেন। তাহলে এখন করণীয় কি? পূর্বের তুলনায় উচ্চ শক্তি অ্যাপ্লাই করা। তাহলে সেখান থেকে আমরা কি শিখলাম? যে আমরা অবশ্যই জীবনী শক্তির উপরে এবং রোগের আওতার উপরে ভিত্তি করে আমরা পাওয়ার পোটেন্সি সিলেকশন করব। তাহলে আমরা এখানে যেটা উল্লেখ করলাম যে ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা সাধারণত পাওয়ার পোটেন্সি সিলেকশনে অনেক সময় চলে আসে খুব জটিলতা, আমি 200 দিব নাকি 1M দিব নাকি 10M দিব নাকি CM দিব। দেখুন আমি আবারও বলছি, এটা একদমই একটা বিতর্কিত আলোচনা, একদমই একটা বিতর্কিত আলোচনা, এবং এটা ভেঙে ভেঙে আলোচনা করলে আমি অনেকগুলো জায়গা আপনাদের বলেছি যে এই জায়গাগুলো আমাদের জানতে হবে, আর আমি সব জায়গাগুলোকে একত্রিত করে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আলোচনাগুলো শোনাচ্ছি। তাহলে এই জায়গাটা আমার করণীয় কি ছিল? এই জায়গাটাতে আমার করণীয় কি ছিল? যে প্রথমে উপশম আসলো, পাওয়ার পোটেন্সি কম, তাহলে পরবর্তী হাই পোটেন্সি কি শিখলাম? জীবনী শক্তির উপর গুরুত্ব, রোগের আওতা। আপনি স্কিন ডিজিজের দিকে তাকান, আপনি স্কিন ডিজিজে যদি হাই পোটেন্সি অ্যাপ্লাই করেন তাহলে কি হতে পারে? স্কিন ডিজিজের অ্যাগ্রাভেশন হতে পারে। আমরা কেন্টের অবজারভেশন নাম্বার 1-এ যাই, আচ্ছা আমরা হেডিংস লতে যাই, চাপাকৃত রোগ লক্ষণ ফিরে আসছে। ফিরে আসা মানে কি? রোগের অ্যাগ্রাভেশন হচ্ছে। তাহলে আমরা অনেক সময় কি করছি, আপনি সেই পোটেন্সিটা অ্যাপ্লাই করবেন, পাওয়ার পোটেন্সি, যেটা রোগীর জীবনী শক্তির উপরে যায়। ধরুন 20 বছরের একটা চাপাকৃত রোগ, তাকে আপনি 6 পোটেন্সি দিয়ে কতদিন ভালো রাখবেন? নাম্বার 5 ট্রান্সফার্স ফ্যামিলিয়ারেশন, প্রথমে এসেছিল উপশম, পরবর্তীতে এসেছে আবার অ্যাগ্রাভেশন। আসলে 6 দিয়ে কি সেখানে সম্ভব 10 বছর 15 বছর 20 বছরের রোগীর? তাহলে আমরা সেখানে কি বলছি, আমরা সেখানে 200 থেকে শুরু করতে পারি। এটা একান্ত আমার ব্যক্তিগত অবজারভেশন। আমি 200-এর সুযোগটা কেন রাখছি? কেন সুযোগটা রাখছি? এই জন্য রাখছি, যদি অ্যাগ্রাভেশন হয় তাহলে আমি পেছনে আসতে পারবো, যদি অ্যামেলিয়ারেশন হয় তাহলে আমি উপরে উঠতে পারবো। কেন? কারণ এই রকেট গতির যুগে আপনাকে কখনোই রোগী সুযোগ দেবে না। ধরুন আপনার চুলকানি হয়েছে থাই এরিয়াতে, ধরুন আপনার 3 দিন 4 দিন 5 দিন পরে যদি আপনার না কমে, এখানে আমরা যতজন ডাক্তার আছি কিছু মনে করার দরকার নেই, 54 আমি বাদে 55 জনকে দেখছি এখন, 55 জনের মধ্যে হাতে 2-1 জন হতে পারে যারা 4-5 দিনে না কমার পরে কমে যাবে না, তারপরেও তারা মলম ক্রিম মাখার জন্য বা অ্যালোপ্যাথিতে যাওয়ার জন্য উদ্গ্রীব হবে না, এমন হাতে গোনা 2-1 জন। তাহলে রকেট গতির যুগে আপনার যদি ওই স্কিন ডিজিজের রোগীর ক্ষেত্রে CM শক্তি অ্যাপ্লাই করেন, 10M 1M হাই পোটেন্সি অ্যাপ্লাই করেন, তাহলে খুব বেশি অ্যাগ্রাভেশন হবে। যদি জীবনী শক্তির মূল্যায়ন আপনার না থাকে, খুব বেশি অ্যাগ্রাভেশন হবে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস, আর কত সময় দেবে? অ্যাগ্রাভেশন হয়েই আছে, আপনি জীবনী শক্তির মূল্যায়ন করেননি, আপনি হাই পোটেন্সি অ্যাপ্লাই করেছিলেন, রোগের অ্যাগ্রাভেশন হচ্ছে, চূড়ান্ত অবনতি হচ্ছে, রোগী কিন্তু আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা করে থাকি সাধারণত, অনেক পুরাতন হলে সেখানে আমি স্কিন ডিজিজের ক্ষেত্রে, রিউমাটিজম রোগীর ক্ষেত্রে আমি অবশ্যই 200 শক্তিটাকে বেছে নিই।
এটা আমার একান্ত ব্যক্তিগত, আমি আবারও বলছি, এখানে বিতর্ক করবেন না, যদি কারো ভালো লাগে সেটা নিবেন, না লাগলে নিবেন না। আমি সেই, আর যারা শুরুতে ছিলেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গা থেকে কোন জায়গাগুলোকে গুরুত্ব দিয়েছি। তাহলে আমরা এখানে কি করছি, আমরা কিছু ডিজিজ, আমি বলেছিলাম না যে ডিজিজ সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার রোগের আওতা জানতে হবে। ধরুন একটা রুগীকে আপনি ধরুন একজন মৃত্যু পথযাত্রী রুগীকে আপনি সিলেকশন করছেন যে কোনো একটা মেডিসিন, তাকে আপনি কি করছেন, তাকে আরোগ্য করতে পারবেন না। তাকে যখন আরোগ্য করতে পারবেন না, তাহলে লো পোটেন্সি সেম পোটেন্সি আপনি তাকে ঘন ঘন প্রয়োগ করেন স্বাভাবিক বা শান্তিপূর্ণ মৃত্যুর জন্য। তাহলে সেখানে আমরা ডোজে কি বললাম, যদি একুইট কেস হয় তাহলে আপনি কি করছেন, তাকে বারবার প্রয়োগ করে রোগীর জীবনী শক্তিটাকে বারবার ধাক্কা দিয়ে তাকে উজ্জীবিত করছেন। ধরুন জ্বর এসেছে, ধরুন, তাহলে আপনি তাকে বর্তমান সিজনে ইউপোটেরিয়া পারফো, বর্তমান সিজনে বেলেডোনা, ব্রায়োনিয়া, আপনি যাই দেন না কেন, ইনফ্লুয়েঞ্জিনাম যাই দেন না কেন, সেটাকে আপনি হতে পারে অ্যাকাউন্টস ডিস্টিলে দিয়েছেন, দিয়ে সেখানে কি করছেন, সেখানে আপনি অ্যাকাউন্টস ডিস্টিলে একটা ফোঁটা অথবা একটা দানা দিয়েছেন, ডিএনএ সেটাকে আপনি কি করছেন, হতে পারে 5 মিলি করে ঘন ঘন প্রয়োগ করছেন, সারাদিনে 4 বার 5 বার প্রয়োগ করছেন, জীবনী শক্তিকে বারবার ধাক্কা দিচ্ছেন। তাহলে ডোজের ক্ষেত্রে আমরা যদি একুইট কেস দেখি, তাহলে আমরা বারবার পুনর্প্রয়োগ করতে পারি রোগীর জীবনী শক্তিকে উজ্জীবিত করার জন্য। আর যদি ক্রনিক কেস দেখি, তাহলে অবশ্যই আমি যেটা বললাম যে 200 থেকে আপার ডোজ আপনি পর্যায়ক্রমে যেতে পারেন, অবশ্যই সেটা সিঙ্গেল ডোজ। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম, রোগের যে অ্যাগ্রাভেশন সময়টা আছে সেই সময়টা ব্যতীত রোগীর মেডিসিন অ্যাপ্লাই করা। বুঝতে পেরেছেন কিনা আমার কথাগুলো? জি স্যার। আসলে এই আলোচনাগুলো ধীরে ধীরে করলে এবং একটার পর একটা মানে পার্ট বাই পার্ট করলে ভালো হয় বোঝানোর জন্য। আর পার্ট বাই পার্ট যখন করব না, তখন আসলে সবগুলো মিলে যখন করব তখন একটু এলোমেলো হবে, এটা আপনাকে মেনে নিতে হবে আপনাদের। আমি জানি না যে আসলে কতটা নিতে পেরেছেন আপনারা। আর আমরা অবশ্যই ডোজের ক্ষেত্রে এবং একুইট কেসে আমি যেটা করে থাকি, একুইট কেসে আপনি যদিও বারবার পুনর্প্রয়োগের কথা কিন্তু নিষেধ আছে, কিন্তু জীবনী শক্তির ক্ষেত্রে আপনি সেম পোটেন্সিটাকে একটু বারবার প্রয়োগ করুন। আর ক্রনিকের ক্ষেত্রে আপনি অবশ্যই সিঙ্গেল ডোজ সূক্ষ্ম করে, এবং যে সময় রোগীর জীবনী শক্তি ভালো থাকে, যে সময় রোগের অ্যাগ্রাভেশন না থাকে সেই সময় প্রয়োগ করুন, তাহলে সেখানে অবশ্যই ভালো একটা রেজাল্ট আনতে পারে। তো যাই হোক, আমি আসলে একটু ব্যস্ত আছি, বাসায় একটু অসুস্থ, ছেলের মা একটু অসুস্থ, তো এই জন্য আলোচনা আরো সংক্ষিপ্ত করলাম। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি মনে হয় অ্যাভারেজ করে বুঝাতে পেরেছি কিনা জানি না, অ্যাভারেজ করে এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে